ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। বিষয় ইতিহাস। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রশ্নগুলি দেখে নাও। প্রথম একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান। অপশন সি, ঋগ্বেদ। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন। অপশন বি, বাবা। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু নদী। বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল গরু। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কালাশকের সময়ে। পিটক কথার অর্থ ঝুড়ি। জৈন ধর্ম অনুসারে মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ। অশোক স্তম্ভটি পাওয়া গেছে সারনাথে। কৌটিল্যের লেখা বই হলো অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম বিন্দুসার। শকাব্দ গণনা শুরু হয় প্রথম কনিষ্কের শাসনকালে। 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও এবার। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। বেদাঙ্গ কটি? বেদাঙ্গ মোট 6টি। কোন বেদে জাদু মন্ত্রের সংকলন আছে? অর্থবেদে। একটি গণরাজ্যের নাম লেখো। প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য গণরাজ্য হলো বৈশালীর ব্রিজি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি ছিল? দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজনপদটি ছিল অসমক। বজ্জীদের রাজধানীর নাম কি? বজ্জীদের রাজধানী ছিল বৈশালী। কত সালে অশোক স্তম্ভটি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে? অশোক স্তম্ভটি 1950 সালের 26শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? হর্ষবর্ধনকে। হাতিগুম্ফা শিলালেখ কার লেখা? হাতিগুম্ফা শিলালেখ কলিঙ্গরাজ খারবেলের লেখা। ঠিক না ভুল লেখো। বৈদিক যুগে মূর্তি পুজো প্রচলিত ছিল না। ঠিক। ঠিক না ভুল লেখো। দুটি মহাজন পদ ছিল অরাজতান্ত্রিক। ভুল। ঠিক না ভুল লেখো। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা চালু করেন। ঠিক। বেমানান শব্দটি খুঁজে বের করো। অর্থশাস্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থশাস্ত্র। 3 নম্বর দাগের প্রশ্নগুলি এবার তোমরা দেখে নাও। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 2 × 4 = 8। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? প্রাচীন বৈদিক যুগে সিন্ধু ও তার উপনদী বিধৌত উত্তর পশ্চিম ভারতের ভূখণ্ডকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হতো। সভা সমিতি কি? প্রাচীন বৈদিক যুগে রাজাকে শাসন কার্যে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য 2টি জনপ্রিয় জনপ্রতিনিধিমূলক সংস্থা ছিল সভা ও সমিতি। বয়োজ্যেষ্ঠ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো এবং মূলত এটি বিচার ও স্থানীয় প্রশাসনের কাজ করত। অন্যদিকে সাধারণ মানুষের সর্বজনীন সমাবেশকে সমিতি বলা হতো। ধর্মচক্র প্রবর্তন কি? গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান লাভের পর বারাণসীর কাছে সারনাথে তার প্রথম 5 জন শিষ্যকে যে ধর্মোপদেশ বা বাণী দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এর মাধ্যমে মূলত বৌদ্ধ ধর্মের মূল সত্য ও আদর্শ প্রচারের সূচনা হয়েছিল। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 563 অব্দে ভারত নেপাল সীমান্তের কাছে কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেন। সি ইউ কি কার লেখা শিলাদিত্য কার উপাধি ছিল? সি ইউ কি গ্রন্থটি চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বা সুয়ানজাংয়ের লেখা। শিলাদিত্য উপাধিটি থানেশ্বর ও কনৌজের বিখ্যাত সম্রাট হর্ষবর্ধনের। পরে প্রশ্ন, কোন বংশের শাসনকালে ভাগ ও বলি নামে দুরকম কর নেওয়া হতো এবং উৎপন্ন ফসলের কত অংশ ভাগ হিসেবে নেওয়া হতো? মৌর্য বংশের শাসনকালে ভাগ ও বলি নামে দুরকম কর নেওয়া হতো। ভাগ হিসেবে জমিতে উৎপন্ন ফসলের 1/6 অংশ রাজাকে কর হিসেবে দিতে হতো। 4 নম্বর দাগের প্রশ্নগুলি তোমরা এবার দেখে নাও। নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 3 × 4 = 12। ঋগ্বেদে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা কেমন ছিল? ঋগ্বেদের আদি যুগে বর্ণভেদ বা চতুর্বর্ণ প্রথা কঠোর ছিল না, বরং তা মানুষের কর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তখন মানুষ তার নিজের পছন্দ মতো জীবিকা বেছে নিতে পারত, যার ফলে একই পরিবারে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি দেখা যেত। পরবর্তীকালে সমাজে আর্য ও অনার্যদের বিভেদের ফলে এই সমাজভেদে কিছুটা স্পষ্ট হতে শুরু করে। ঋগ্বেদের শেষ ভাগে প্রথম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। তবে এই যুগে বর্ণাশ্রম বংশানুক্রমিক বা কঠোর ছিল না এবং সমাজে অস্পৃশ্যতার মতো কোনো কুপ্রথা ছিল না। পরে প্রশ্ন, ইনাম গাঁও কোন জেলায় অবস্থিত? গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত? রত্নিন কাদের বলা হতো? ইনামগাঁও ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলায় ঘোট নদীর তীরে অবস্থিত। বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি সূর্যদেব বা সাবিত্রী দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছিল। বৈদিক যুগে রাজা শাসন কার্য পরিচালনার সুবিধার্থে তাঁর প্রধান রাজকর্মচারী এবং অমাত্যদের সাহায্য নিতেন। এই উচ্চপদস্থ কর্মকর্তাদের একত্রে রত্নিন বলা হতো। পরে প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন জৈন ধর্মে মতাদর্শের পার্থক্যের কারণে মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় 2টি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায়। দিগম্বর সম্প্রদায়ের সন্ন্যাসীরা মনে করেন যে মোক্ষ লাভের জন্য বস্ত্র ত্যাগের প্রয়োজন, তাই তারা সম্পূর্ণ নগ্ন থাকেন। অন্যদিকে শ্বেতাম্বর সম্প্রদায়ের সন্ন্যাসীরা শ্বেত বা সাদা রঙের বস্ত্র পরিধান করেন। দিগম্বরা নারী মুক্তির কথা স্বীকার না করলেও শ্বেতাম্বর সম্প্রদায় নারীদেরও মোক্ষ লাভে অধিকারী বলে মনে করেন। পরের প্রশ্ন, চতুরার্য সত্য বলতে কি বোঝো? বৌদ্ধ ধর্মে মানুষের দুঃখের কারণ এবং তা থেকে মুক্তির উপায় হিসেবে গৌতম বুদ্ধ 4টি প্রধান সত্য প্রচার করেছিলেন, যা চতুরার্য সত্য নামে পরিচিত। এই সত্যগুলি হলো সংসার দুঃখময়, অর্থাৎ জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু সবই দুঃখের কারণ। দুঃখের কারণ অর্থাৎ মানুষের আসক্তি বা অতৃপ্ত বাসনাই হলো সব দুঃখের মূল। দুঃখ নিরোধ অর্থাৎ মানুষের পক্ষে দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দুঃখ নিরোধের মার্গ বা উপায় অর্থাৎ দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের নির্দেশ দিয়েছিলেন। এরপরে প্রশ্ন তোমরা দেখে নাও, কুষাণ কারা? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কুষাণরা ছিল মধ্য এশিয়ার ইউচি জাতির একটি শাখা। তারা যাযাবর জীবন ছেড়ে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করে এবং সেখানে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? উত্তরটা দেখে নাও। সাতবাহন বংশের প্রথম প্রতিষ্ঠাতা শাসক ছিলেন শিমুখ। মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেছিলেন শক শাসক রুদ্রদামন। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। 5 নম্বর দাগের প্রশ্ন,
নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। 5 × 2 = 10। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা মূলত গুরুকুল বা আশ্রয় কেন্দ্রিক ছিল। শহরের কোলাহল থেকে দূরে শান্ত প্রাকৃতিক পরিবেশে গুরু ও শিষ্য একসঙ্গে বসবাস করতেন। শিক্ষা ছিল অবৈতনিক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বালক উপনয়নের মাধ্যমে শিক্ষা লাভের অধিকারী হতো। তবে পরবর্তীকালে মেয়েদের শিক্ষার অধিকারে ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে। পঠন পাঠন ছিল মূলত মৌখিক, যেখানে শিক্ষার্থীরা গুরু যা বলতেন তা শুনে মনে রাখতেন বা মুখস্থ করতেন। বেদ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, দর্শন ছাড়াও ধনুর্বিদ্যা, চিকিৎসাবিদ্যা ও কৃষির মতো ব্যবহারিক বিষয়ও শেখানো হতো। শিক্ষা শেষে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা গুরুকে দক্ষিণা প্রদান করতেন। পরের প্রশ্ন, টিকা লেখো মেগালিথ কি? মেগালিথ শব্দটি গ্রিক শব্দ মেগা অর্থাৎ বৃহৎ এবং লিথ মানে পাথর থেকে এসেছে। প্রাগৈতিক প্রাগৈতিহাসিক এবং প্রাচীন প্রস্তর বা ব্রোঞ্জ যুগে মৃতদেহ কবর দেওয়ার স্থানে বা স্মৃতিস্তম্ভ হিসেবে এই অতি বৃহৎ পাথরগুলো ব্যবহৃত হতো। প্রাচীন মানুষেরা মর্টার বা চুন সুরকি ব্যবহার না করে এই পাথরগুলো একটার পর অন্যটা দিয়ে বিভিন্ন সমাধিক্ষেত্র তৈরি করত। দক্ষিণ ভারত, বিশেষ করে দাক্ষিণাত্য, মধ্য ভারত ও তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে বহু মেগালিথ সংস্কৃতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এ ধরনের সমাধির ভিতর থেকে লোহার নানা হাতিয়ার, মৃৎপাত্র ও গয়না পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে প্রাচীন মানুষের ধর্মবিশ্বাস ও সমাজ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, চতুর্জাম ও পঞ্চম মহাব্রত সম্পর্কে যা জানো লেখো। জৈন ধর্মে নৈতিক জীবনযাপনের জন্য কয়েকটি ব্রত পালনের উপর জোর দেওয়া হয়। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি মূলনীতি প্রচার করেছিলেন, যা চতুর্জাম নামে পরিচিত। এগুলি হলো অহিংসা মানে জীব হত্যা না করা, সত্য মানে মিথ্যা কথা না বলা, অস্তেয় চুরি না করা এবং অপরিগ্রহ মানে পরের দ্রব্য বা অতিরিক্ত সম্পদ গ্রহণ না করা, পরদ্রব্য বা অতিরিক্ত সম্পদ গ্রহণ না করা। পরবর্তীকালে জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর মহাবীর এই চতুর্জামের সঙ্গে পঞ্চম আরেকটি ব্রত যুক্ত করেন। এটি হলো ব্রহ্মচর্য মানে পবিত্রতা রক্ষা করা ও ইন্দ্র দমন করা। এই 5টি নীতি একত্রে পঞ্চ মহাব্রত নামে খ্যাত। জৈন সন্ন্যাসীদের এই ব্রতগুলি অত্যন্ত কঠোরভাবে মেনে চলতে হতো।